স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে সাথে আছি আমি আকাশ এহসান। মানুষ এবং যানবাহন চলাচল বন্ধে 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া বিধি নিষেধ কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিধি নিষেধকালীন নিয়মিত বাহিনীর পাশাপাশি বিজিবি এবং সশস্ত্র বাহিনীকে টহলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার ঠেকাতে আবারও চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল সরকার। আগামী 1 জুলাই থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত জারি হচ্ছে কঠোর বিধিনিষেধ। এর আওতায় জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। একদম আমরা 1 তারিখ থেকে স্ট্রিক্ট লকডাউনে মানে রেস্ট্রিকশনে যাচ্ছি ইনশাআল্লাহ। কোনো বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাই। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, নিষেধাজ্ঞাকালীন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব ততটুকু কর্তৃত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ন, পুলিশ তারা সবাই টহলে থাকবে এবং তাদেরকে যথাসম্ভব মানে যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে, বলা হয়েছে। এবার মুভমেন্ট কাজ থাকবে না। মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে মঙ্গলবার। এ সময় রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা থাকবে কিনা সে সিদ্ধান্ত হবে ওই দিন। কালকে আমরা একটু ডিটেল অর্ডার করে দিব। 7 তারিখের পরে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে কিনা তখনকার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। লকডাউন নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কুড়িল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাজধানী সহ দেশ জুড়ে চলছে 7 দিনের লকডাউন। সকালবেলার ঢাকার চিত্র কি দেখছেন? আপনি তো কুড়িল আছেন, বাস্তব চিত্র জানাবেন আমাদের। আকাশ, মূলত সকালবেলা সাধারণত এই সময়ে যানবাহনের সংখ্যা অনেকাংশে কম থাকে, তবে যেহেতু লকডাউন এবং বিধিনিষেধ চলাচল করছে সে সঙ্গে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে। আপনাকে যদি একটু ছবি তো আপনারা হয়তো দেখছেন, পুরো জায়গাতে কিন্তু একেবারেই গণপরিবহন ছাড়া ব্যক্তিগত যানবাহন, ট্রাক, মোটরসাইকেল এবং সেই সঙ্গে অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ মূল সড়কের পাশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রিক্সা চলাচল করছে। অর্থাৎ একেবারেই স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই স্বাভাবিক জীবনযাত্রায় চলছে। তবে যারা বেরিয়েছেন রাস্তায় তাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে গণপরিবহন না থাকার কারণে সিএনজিগুলোতে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে এবং সে সঙ্গে যেই বলা হচ্ছিল, গতকাল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মোটরসাইকেলগুলোতে যে কোনো যাত্রী আরোহণ করা যাবে না, কিন্তু আজকেও যে চুক্তিভিত্তিক যে মোটরসাইকেলগুলো রয়েছে অর্থাৎ সেই মোটরসাইকেলগুলো চলাচল করছে এবং সেখানেও কিন্তু কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে সংক্রমণ কমাতে যে বিধিনিষেধ দেওয়া হচ্ছে বা লকডাউনের কথা বলা হচ্ছে, এতে আসলে তাদের ভোগান্তি হচ্ছে। তাদের তো অফিস তাদের অনেকাংশে অনেকের খোলা এবং সেই সঙ্গে অনেকের জরুরি প্রয়োজনে তারা হাসপাতাল সহ নানান জায়গায় তারা যেতে হচ্ছে, যার কারণে তাদেরকে কিন্তু এখন বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যেখানে 10 টাকা বাস ভাড়া লাগতো সেখানে তাদের এখন 100 থেকে 200 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ বিকল্প বাহনগুলোতে সুযোগ বুঝে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ফলে যে জীবনযাত্রা কমানো, জীবনযাত্রায় এক ধরনের প্রভাব পড়ার জন্য যেই লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তার খুব একটা কার্যকর আমরা দেখছি না, কারণ একেবারে সবকিছু স্বাভাবিক চলাচল করছে। শুধুমাত্র যে শপিং মল, বড় বড় শপিং মল এবং গণপরিবহনই শুধুমাত্র চলাচল করছে না, এর বাইরে রাস্তার পাশে যে দোকানপাট সেগুলো খোলা হচ্ছে এবং সাধারণ মানুষও কিন্তু তাদের কর্মের জন্য, তার অফিসের জন্য তারা রাস্তা বেরিয়েছেন এবং তাদেরকে নানান ধরনের ভোগান্তি পোহায় তাদেরকে আসলে অফিসে যেতে হচ্ছে। এবং সেই ভোগান্তির কথা মানুষ বারবার বলছিলেন যে বিধিনিষেধগুলো যখনই আরোপ করা হয় তখনই তাদের জন্য আসলে ভোগান্তি তৈরি হয়। বিকল্প ব্যবস্থা আসলে তাদের অফিস থেকে করার কথা বলা হলেও বেশিরভাগ অফিসে কিন্তু বিকল্প যে যানবাহন সেই যানবাহনের ব্যবস্থা করেনি। তাতে করে আসলে তাদেরই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এবং যদি একটি বিআরটিসি বাস যেগুলো চলাচল করছে সেগুলো বিভিন্ন সরকারি অফিসের যে যারা স্টাফ রয়েছেন তাদেরকে আনা নেওয়ার জন্য কাজে ব্যবহৃত হচ্ছে। এর বাইরে আসলে গণপরিবহন মানুষের যাতায়াতের জন্য কোনো যানবাহনে আসলে রাস্তায় নেই, যেগুলো আছে সেগুলো তো আসলে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানীর কুড়িল থেকে সহকর্মী আরিফিন শাকিল। করোনা মোকাবেলায় সচিবদের জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ সাংসদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দায়িত্ব দেওয়া হলেও সচিবদের অনেকেই সংশ্লিষ্ট জেলায় যাননি বলে অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে করোনা নিয়ে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই বলে অভিযোগ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। সোমবার জাতীয় সংসদে তারা এসব অভিযোগ তোলেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জসমিন সোমা। সোমবার জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় ঘুরে ফিরেই আসে সমকালীন ইস্যু। এ সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় জেলাওয়ারি সচিবদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে রাজনীতিবিদদের কর্তৃত্ব ম্লান হয়েছে। মানুষ মনে করে আমরা যা দেই এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয়, অথচ প্রশাসনিক যারা কর্মকর্তা তারা কিন্তু যায়ই নাই, অনেকে যায়ই নাই। যেমন আমার নিজের ভোলায় যাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যান নাই। এটা কিন্তু ঠিক না মাননীয় স্পিকার। এটা একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে একটা কর্তৃত্ব, যে একটা কাজ, সেটা কিন্তু ম্লান হয়ে যায়। অধিবেশনের পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে করোনা মোকাবেলায় সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তোলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে, তাই আমি মনে করি এরকম পরিস্থিতিতে এটা বাঞ্ছনীয় নয়। একই সঙ্গে আমি যতটুকু জানি করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ 9টি মন্ত্রণালয় সম্পৃক্ত। এই 9টি মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাও লক্ষণীয়। সাধারণ আলোচনায় হেফাজতকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি তোলেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম। এটা হলো ওই যে আপনার আল-শামস বাহিনী, কিসের হেফাজত? এরা মানুষ মেরে হেফাজত করে, ইসলামকে হেফাজত করবে? এটা একটা জঙ্গি সংগঠন, এটাকে নিষিদ্ধ করা হোক। এছাড়াও মগবাজারে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তোলেন বেশ কয়েকজন সংসদ সদস্য। দুর্ঘটনার কারণটা এবং এটা কি প্রতিকার এবং এই যে মানুষগুলো মারা গেল। লাকমিনা জসমিন সোমা, নিউজ 24, ঢাকা। যাদের কারণে তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা না গেলে সরকারি কর্মকর্তা, পুলিশ, বিজেপি দিয়ে এই লকডাউন কখনোই সফল হবে না বলে মনে করেন রাজনীতিবিদেরা। স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। সীমিত আকারের লকডাউন চলছেই। ঘোষণা এসেছে 1 জুলাই থেকে ঘর হতেই বের হতে পারবে না মানুষ। কঠোর লকডাউন প্রথম পর্যায়ে 7 জুলাই পর্যন্ত 7 দিন বলবৎ থাকবে। সাধারণ মানুষের মাঝে সাধারণ ছুটি, সীমিত আকারের লকডাউন, কঠোর লকডাউন, শাটডাউন এসব শব্দ রাজপথের কোন অবস্থাকে নির্দেশ করে এ নিয়েও বিভ্রান্তি দৃশ্যমান। সীমিত বা কঠোর যেমন লকডাউনই হোক না কেন, মানুষকে সচেতনতার ভেতরে না আনা গেলে ফলাফল শূন্যই হবে বলছেন রাজনীতিবিদরা। অ্যাওয়ারনেসের জন্য জনপ্রতিনিধিরা সম্পৃক্ত হওয়া বাঞ্ছনীয়। জনপ্রতিনিধিদের যুক্ত করলে আমার মনে হয় কার্যক্রম আরো সফল হবে। নেতারা মনে করেন জনগণের প্রতিনিধিরাই করোনা সংক্রমণ রোধে মানুষকে কার্যকরভাবে সচেতন করে তুলতে পারবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, এনজিও, সামাজিক ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি কমিটি আইনানুগভাবে প্রতিষ্ঠা করা দরকার। সরকারি কর্মচারী আর পুলিশের লোক দিয়ে আর বিজিবির লোক দিয়ে শাটডাউন লকডাউন কার্যকরী হয় না। করোনা সংক্রমণ মোকাবেলায় স্থানীয় থেকে কেন্দ্রীয় পর্যায়ে প্রতি ক্ষেত্রেই জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ রেখেছেন এই নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এদিকে লকডাউনে ব্যবসা বাণিজ্য নিয়ে চরম উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন FBCCI সভাপতির মতে লকডাউন কোনো সমাধান নয়, বরং এতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়ছে কয়েক কোটি মানুষ। লকডাউন না বাড়িয়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। লকডাউনে বন্ধ হয়ে পড়েছে দোকানপাট, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, যাতে জীবিকা নিয়ে নতুন অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2 কোটি কর্মচারী। পাশাপাশি অস্থায়ী কাজ করে যাদের জীবন চলে তাদেরও খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে। সামনে ঈদ, তাই বেতন বোনাসের অনিশ্চয়তা ভর করেছে বেসরকারি খাতের চাকুরিজীবীদের।
এমন বাস্তবতায় মালিকদের চিন্তা আরও বড়। রপ্তানি আদেশ বাতিল হওয়া, শ্রমিকদের বেতন বোনাসের ব্যবস্থা করা, আবার ব্যাংক ঋণ পরিশোধ, এমন নানা বাস্তবতার সামনে তারা। এফবিসিসিআই সভাপতি তাই দাবি করছেন লকডাউন যতটা সম্ভব কমিয়ে আনার, তাতে বাঁচবে মালিক শ্রমিক উভয় পক্ষ। গ্রামে কিন্তু বাংলাদেশের সমস্ত জেলা অলমোস্ট এখন কিন্তু এফেক্টেড। তো এই অবস্থায় আমি মনে করি গণসচেতনতা অনেক বড় ব্যাপার। যত সময় করা যায়, প্লাস মানুষকে যত বেশি অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসা যায়। মহামারী মোকাবেলায় রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ সমাজের বিশিষ্টজনদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন তিনি। পাশাপাশি সব ধরনের উৎপাদন চালু রাখার দাবিও জানান এই শীর্ষ ব্যবসায়ী। গার্মেন্টস করে রাখলেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে না। আর গার্মেন্টস তো নট অনলি এক্সপোর্ট, আদার যে সকল এক্সপোর্ট আছে সেগুলির কি হবে? তারপর আমার ফুড ইন্ডাস্ট্রি, আপনি সাপ্লাই চেইন যদি ভেঙে যায়, আপনি যদি উৎপাদন না করেন, আপনার তো জিনিসপত্রের খাদ্যের সংকট দেখা দিবে। রপ্তানিকারকরা বলছেন দীর্ঘদিন লকডাউন হলে তাদের রপ্তানি আদেশ বাতিল হয়ে চলে যাবে অন্য দেশে। আর বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ব্যবসায়ী আর খেটে খাওয়া মানুষদের বাঁচাতে বড় উদ্যোগ প্রয়োজন। লকডাউনে অবশ্যই সবারই ক্ষতি হবে, সমস্ত ব্যবসায়ীর ক্ষতি হবে। চায়না বা মায়ানমার, ইন্ডিয়া সেগুলো বন্ধ হওয়াতে সমস্ত অর্ডার আমাদের দেশে আসছে। এই অর্ডারগুলো যদি আমি ধরে রাখতে না পারি, সেই অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে। যদি আপনার কারখানা বন্ধ করে দেয়, তাহলে শ্রমিকরা বেতন পাবে না, বোনাস পাবে না। এটা একটা সামাজিক সমস্যা দেখা দিবে, ইনকামের প্রশ্ন। তবে সবার আগে দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করা প্রয়োজন বলেও মত বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে টিকার খবর। ভারত থেকে কবে ভ্যাকসিন আসবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন অবস্থায় চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে আসতে পারে আগামী মাসেই। আর কোভ্যাক্সের মাধ্যমে 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। তাই টিকার সংকট সব মিলিয়ে কবে কাটবে তা অনেকেই আশা নিরাশার দোলাচলে ঘুরপাক খাচ্ছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। চীনের সিনোফার্মের টিকা শিগগিরই দেশের সব জায়গায় দেওয়া হবে। যথাসময়ে টিকা প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এসব তথ্য জানানো হয়। চায়না টিকা, ঠিক একটা টিকা, অথবা ভবিষ্যতে আমরা মিক্স ম্যাচ পদ্ধতির মাধ্যমেও এই সমস্যার সমাধান করতে পারবো। তবে সিনোফার্মের টিকা ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আরো সিরিয়াস, কিন্তু দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছড়ায়। যেভাবেই হোক দেশে ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ করা খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা থেকে রক্ষা পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে টিকা। দেশের শতকরা 70 থেকে 80% মানুষকে টিকা প্রদান করলেই কেবলমাত্র আমরা সুরক্ষার আওতায় আসব। ভারত থেকে দেশে কোভিশিল্ড টিকা এসেছে 1,02,00,000 ডোজ। সেই হিসাবে টিকার মজুদ আছে মাত্র 94,000-এর মতো। তাই দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন না 14 লাখেরও বেশি মানুষ। আর ভারত জানিয়েছে তারা সহসাই টিকা রপ্তানি করবে না। তাই কোভ্যাক্সের মাধ্যমে 20 লাখ ডোজ কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আগস্টের মাঝামাঝি এই টিকা আসতে পারে বাংলাদেশে। তবে হ্যাঁ, এটা ধরেন 8 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, 16 সপ্তাহ পর্যন্ত ওয়েট করা যেতে পারে। আসার কথা এই যে মডার্নার 25 লাখ টিকা আসবে বাংলাদেশে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগামী 1 জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন চালু করতে যাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। এই ডিজিটাল গ্রিন সার্টিফিকেটের মাধ্যমে বিনা বাধায় ইইউ এর অন্তর্ভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণকারীরা। তবে এই নিয়ম সব ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বিবিসি। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণকারীদের গ্রিন সার্টিফিকেট দেবে না ইইউ। শুধুমাত্র ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদিত টিকাগুলোই পাবে গ্রিন সার্টিফিকেট, যার মধ্যে ভ্যাক্সজেভেরিয়া নামের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই আরেকটি সংস্করণ, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং ফাইজার অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা জানিয়েছেন, কোভিশিল্ডের ক্ষেত্রে ইইউ এর ভ্যাকসিন পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি সমাধানের চেষ্টা করছে তার কোম্পানি। বাংলাদেশ সহ ভারতের প্রতিবেশী দেশগুলো এই ভ্যাকসিন দিয়েই তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। ওদিকে ফাইজার অ্যাস্ট্রাজেনেকার টিকার মিশনে অধিক মাত্রায় প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বলে অক্সফোর্ডের এক গবেষণায় পাওয়া গেছে তথ্যে। ঢাকার মগবাজার ওয়ারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো অজানা। তবে ভবনটিতে হাইড্রোকার্বন সহ
বেশ কয়েকটি গ্যাসের অস্তিত্ব মিলেছে বলে জানায় বিস্ফোরক পরিদপ্তর। এদিকে বিস্ফোরণের কারণ বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের পৃথক দুটি তদন্ত কমিটি। আর ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক বললেন, বিস্ফোরণে নাশকতার কোনো আলামত পাননি তারা। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত করবেন তারাও। এ দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নাইমুল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। রোববার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মগবাজার। এতে একটি ভবন আংশিক ধসে পড়ে, ভেঙে পড়ে আশপাশের ডজনখানেক ভবনের কাঁচ। শুরু হয় মানুষের আর্তনাদ। বিস্ফোরণে বহুজন হতাহত হন। সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। আচমকা ঘটে যাওয়া বিকট শব্দে বিস্ফোরণের বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। দোকানে পড়ছি আর এই শুরু ঝড় 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 করে আসতেছে কি যে আমি করতে না দোকানে ভিতরে ঢুকে গেছি। তখন আমার মাথায় খেলা হয়েছে যে সবাই বলতেছে ট্রান্সমিটার। তখন আমি আতঙ্ক হয়ে গেছি যে আমার ভাই তো এখানে। এদিকে বিস্ফোরণের কারণ খুঁজতে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও বিস্ফোরক পরিদপ্তর। 2 দফায় গ্যাস ডিটেক্টর দিয়ে খোঁজা হয় গ্যাসের অস্তিত্ব। জানান, ঘটনাস্থলে এখনো গ্যাসের উপস্থিতি মিলেছে, তবে বিস্ফোরণের কারণ এখনো জানেন না তারা। আমরা গ্যাস ডিটেক্টরের মাধ্যমে এটা পরীক্ষণ করেছি। এখানে হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেছে। হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেলে এটাকে ন্যাচারাল গ্যাস হিসেবে এটাকে ধরে নিতে হবে। ওরকম কিছু একটা অনুমান করছি, কিন্তু কংক্রিটভাবে এখনই আসলে বলা সম্ভব না যে এটা আসলে কি থেকে এক্সপ্লোশনটা হয়েছে। এই ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। বলেন, এই বিস্ফোরণে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। বম ইউনিট, এক্সপ্লোশন যে আমাদের ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করব। এই ধরনের বিস্ফোরক হয়, এটা অন্তত 3-4 দিকে যাবে আর কি। কিন্তু এটা দেখেন একদিকে একমুখী। আর এই ইয়া ছাড়া আপনার গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা পর্যন্ত খুঁজে পাইনি। বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের খবর জানতে ও নিহতদের মরদেহ নিতে স্বজনরা ভিড় করছেন হাসপাতালে। আমার একটা মেয়ে 9 বছর বয়স, এটি দিয়ে আমারে কি শাস্তি দিল। ওইখান থেকে আনার সাথে অন্তিয়াত ওইখান থেকে মৃত্যু হয়েছে আর কি। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের যে 3 জন আছে, 3 জনেরই অবস্থা খুবই মারাত্মক। 90% বার্ন, ইনহেলেশন ইনজুরি, আইসিইউতে রাখা হয়েছে, কেউই শঙ্কামুক্ত না। নিহতদের পরিবারকে 20,000 এবং আহতদের পরিবারকে 10,000 করে অর্থ সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নাইমুল জিকো, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনার ভয়াবহতার মধ্যেও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে পুরোদমে চলছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ। একটি টিউবের কাজ প্রায় শেষ, চলছে আরেকটি টিউবের কাজ। এ পর্যন্ত পুরো টানেল প্রকল্পে ভৌত অগ্রগতি হয়েছে 69%। এভাবে কাজের গতি ধরে রাখতে পারলে 2022 সালের ডিসেম্বরেই শেষ হবে টানেল নির্মাণের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এই টানেল চালু হলেই আমূল পরিবর্তন আসবে দেশের অর্থনৈতিক প্রবাহে। নগরের যানজটও কমবে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে 18 থেকে 31 মিটার গভীরে 2টি টিউবের মাছ দিয়ে চলে যাওয়া 3.4 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের টানেল সড়কটি সংযুক্তি ঘটাবে চট্টগ্রাম শহর ও এশিয়ান হাইওয়ের। 35 ফুট চওড়া এবং 16 ফুট উচ্চতার একটি টিউবের কাজ শেষ হয়েছে, চলছে আরেকটি নির্মাণ কাজ। সেকেন্ড টিউবের কাজ চলতেছে, সেখানে 2টা টিউবের মাঝখানে 3টা ক্রস পেজেস আছে। ক্রস পেজেস বলতে এক টিউব থেকে আরেক টিউবে যাওয়ার, সেটা খুব আমাদের একটু চ্যালেঞ্জিং কাজ। সেই চ্যালেঞ্জিং কাজটুকু যদি ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারি তাহলে 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে। দেশের প্রথম এবং একমাত্র টানেলটি চালু হলে এই অঞ্চলের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে মনে করছেন ব্যবসায়ীরা। কমবে শহরের যানজটও। কর্ণফুলী হয়ে পটিয়া হয়ে দক্ষিণ চট্টগ্রামের সাথে এটা ডাইরেক্ট এয়ারপোর্টের পাশে দিয়ে আপনি চলে যাচ্ছেন। ওই টানেলও কিন্তু আপনার যানজট কমে যাবে। যদি টানেল না হইলে যে চাইনিজ বা আরা যারা জাপানিজ তারা যে এখানে প্রোডাকশন লাইন আনতে চাচ্ছে, তো এগুলো চিন্তা করতে পারতো না। টানেলটা অনেক এই চট্টগ্রামের ইকোনমিকে আরো উপরে ওঠার জন্য অনেক সাহায্য করবে।
কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার টানেল নির্মাণ প্রকল্পটি 2015 সালের নভেম্বরে অনুমোদন পায়। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,880 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গেল কয়েকদিন ধরেই যশোরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। যশোর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে অদৃশ্য এই ভাইরাস দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ছে। হাসপাতালে রোগীদের দেরিতে আসা ও শ্বাসকষ্টের কারণেই বেশি রোগী মারা যাচ্ছে। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য 2টি ওয়ার্ড করা হয়েছে। যারা করোনা পজিটিভ তাদের রাখা হয় রেড জোনে, আর যারা উপসর্গ নিয়ে ভর্তি হয় তাদের রাখা হয় ইয়েলো জোনে। রেড জোনে এখন পর্যন্ত 805 জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর করোনা উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে 2,938 জনকে। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে, নেই আইসিইউ শয্যাও। এই অবস্থায় মুমূর্ষু রোগীদের স্থানান্তর করা হচ্ছে খুলনা সহ অন্য জেলায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। সলিউশন বলতে কোনো ট্রিটমেন্টই নাই, অবহেলা, কোনো সেবা নাই, অক্সিজেনের অভাব। প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা দরকার সেই চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছে না। বিভিন্ন রোগী বারান্দায় অপরিষ্কার অবস্থায় এবং তাদের কিন্তু তদারকি হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, এই হাসপাতালে ইয়েলো জোনে করোনা উপসর্গ রোগীদের মৃত্যু বেশি হচ্ছে। ফেনাইল চেঞ্জ, ডিফর্মিটি থাকতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জ থাকতে পারে। এগুলোর সাথে যখন আপনার কনকমিটেন্ট আইদার কোভিড পজিটিভ আর নট পজিটিভ, সেটা ক্ষেত্রেও কিন্তু পেশেন্টের আপনার অ্যানোমালাস কন্ডিশন হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। এই ভেরিয়েন্টে কেউ আক্রান্ত হলে শ্বাসকষ্ট বেশি হয়। এই ভ্যারিয়েন্টটিতে এমন কতগুলো মিউটেশন আছে যার কারণে তারা খুব সহজেই মানুষের শরীরের বিভিন্ন সেলের রিসেপ্টর, যেটাকে বলা হয় ACE2, সেখানে সহজে আটকাতে পারে। যশোর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 11,390 জন, আর মারা গেছেন 133 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনায় লকডাউন উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে পথে নামছে মানুষ। গত দুদিনে খুলনা নগরীর বড়বাজার, ডাকবাংলো, ক্লেরোড সহ বাজার কেন্দ্রিক এলাকাগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এসি বাইক, রিক্সা, ভ্যান সহ স্বল্প গতিতে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। চিকিৎসকরা বলছেন, করোনার ভয়াবহ পরিস্থিতিতেও মানুষের মধ্যে আত্ম উপলব্ধি তৈরি হচ্ছে না। সামনে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় বাজারঘাটে ভিড় বেড়েছে, সেখানে স্বাস্থ্যবিধি মানছে না কেউই। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লকডাউনের খবরে নগরীর বিভিন্ন স্থানে মানুষের সমাগম বেড়েছে। বাজার ও নদী পারাপারের ঘাটগুলোয় মানুষের ভিড়। লকডাউনের আগের দিনগুলো কাজে লাগাতে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। দিন আনা দিন খাওয়া শ্রমিক মজুররা এই সুযোগে পথে নেমেছেন। তারা বলছেন, লকডাউনে আয় উপার্জন না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তারা পথে নেমেছেন। দোকান বন্ধ থাকলে আমি খাবো কি? রিক্সা চালাচ্ছে, তার রিক্সা বন্ধ থাকলে সে খাবে কি? করোনার ভিতর কেউ এমনি বেরোয় না, আমাদের অসুস্থ রোগীর জন্যই আমরা বেরোইছি। পেটের টাকা যে, জীবনের টাকা যে, সংসারের অভাব, পোলাপান যে খাটি পাচ্ছে না, পেটে না দিয়া লকডাউন চালাইলে আর করোনার কারণে তো মনে করেন সব করলে তো চলবে না, এটা তো আমরা সবাই না খাই মরে যাবো। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু বাড়লেও মানুষ স্বাস্থ্যবিধি মানতে নারাজ। হুড়মুড় করে সব বাইরে আসছে, এটা আসলে খুব দুঃখজনক। যতদিন পর্যন্ত আত্মোপলব্ধি না হবে যে আমাদের পরিস্থিতি ভয়াবহ কি হতে পারে, আমরা সেটা যদি না হয় তাহলে আশঙ্কার জায়গা তো থেকেই যায়। তবে নাগরিক নেতারা বলছেন, বিচ্ছিন্নভাবে লকডাউন না দিয়ে পরিকল্পিত উদ্যোগ নিলে জীবন জীবিকা রক্ষা করা সহজ হতো। আমি যেটা মনে করি যে এই সিদ্ধান্ত আরো অনেক আগে সমন্বিতভাবে, পরিকল্পিতভাবে নেওয়া উচিত ছিল। জীবন আগে বাঁচাতে হবে, জীবিকাও দেখতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ তৎপর, জানালেন খুলনা জেলা পুলিশ সুপার। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি আমাদের চেকপোস্টের মাধ্যমে এবং অন্যান্য যেভাবে করা উচিত আর কি, আমরা কোথাও হেরফের করছি না। খুলনায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে 22 জুন থেকে 28 জুন পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে ফরিদপুরের নৌবন্দরের একমাত্র সড়ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। এ অবস্থায় চলাচলের অনুপযোগী এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। তবে দ্রুতই এই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের একমাত্র নৌবন্দর যা সি&বি ঘাট নামে পরিচিত। এই নৌবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। এছাড়া ডিক্রিচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের বেশিরভাগ মানুষ যাতায়াত করে থাকে এই সড়ক দিয়ে। তবে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় এই সড়কটি যানবাহন ও মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়নে কোনো উদ্যোগ না নেয়ায় এ সড়কের 1 কিলোমিটার জায়গায় বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত দুর্ভোগের মুখে পড়ছে এ পথে চলাচলকারীরা। রাস্তা তো অবস্থা খুবই খারাপ, অনেক কষ্ট করে আসা লাগে, যখন তখন ভেঙে রাস্তার গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। কোনো গাড়ি আমাদের সেনবি ঘাটে আসতে যাচ্ছে না। রোগী নিয়ে কাজ কমে যাওয়া খুবই দুর্বিষহ অবস্থা আমরা জীবনযাপন করতেছি। বরাবরের মতো এবারও সড়ক সংস্কারের আশ্বাস দিলেন সংশ্লিষ্টরা। এখন বর্তমানে আমাদের যে পর্যন্ত সড়ক আছে সেই পর্যন্ত সড়ক বর্তমানে ভালো আছে, সেটা আর যেখানে যেটা মাটির রাস্তা, মাটির রাস্তা বর্তমানে নাই, এই মাটির রাস্তা দিয়ে আমরা একটা বিকল্প সড়ক নির্মাণ করার চিন্তা ভাবনা করতেছি। সেক্ষেত্রে তখন জনগণ সেই সুবিধাটা পাবে। জনদুর্ভোগ লাঘবে এই সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার খামারিরা। তাদের আশা, অবৈধ পথে ভারত থেকে গরু না আসলে তারা ফের লাভের মুখ দেখবেন তারা। এদিকে প্রায় 1100 কেজি ওজনের বিশাল আকৃতির গরু লালন পালন করে সার ফেলেছেন প্রান্তিক এক কৃষক পরিবার। গরুটির নাম দেওয়া হয়েছে নবাব। এই পশুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন ক্রেতারাও। সোহান আহমেদ কাকুনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় প্রতি বছরের মতো এবারও কুরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তবে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের মাসকান্দা গ্রামে প্রায় 1100 কেজি ওজনের বিশাল আকৃতির গরু লালন পালন করে সারা ফেলেছে এক কৃষক পরিবার। এই গরুটির নাম দিয়েছে নবাব। নবাবের উচ্চতা হবে 5 ফুট আর ওজন প্রায় 1100 কেজি। ভালো দাম পেলে এবার ঈদে এই গরু বিক্রি করতে চান এই খামারি। 4 বছরের ভিতরে কোনো ধরনের রোগবালা হয় নাই, এমনকি ভিটামিন কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় নাই, কিন্তু প্রয়োগ করতে হয়েছে যেমন আপনার ভ্যাকসিনেশন আসছে। বিশাল আকৃতির এই গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করেছেন ক্রেতা দর্শনার্থীরাও। আজকে আসাতে আমি গরুটা দেখাতে আমি এত হ্যাপি, যেটা মানে আমি আপনাকে বাসায় বলতে পারবো না। গরুরা দেখতে আসে, অনেক দূর থেকে লোক আইয়ে গেছে, ভালো ভালো লোক, বড় বড় লোক আইয়ে। সংশ্লিষ্টরা জানান এ বছর চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত রয়েছে। তবে করোনা মহামারীর কারণে ন্যায্য মূল্যে পশু বিক্রি করতে অনলাইন হাটের ব্যবস্থা করা হয়েছে। করোনাকালীন সময়ে আমাদের অনলাইনে আমরা এটার ছবি তুলে অনলাইনে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদি কোনো খামারি বা কোনো ক্রেতা এটা কিনতে চায় তাহলে মালিকের সাথে আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করার ব্যবস্থা করা হবে। নেত্রকোনায় এরই মধ্যে লক্ষাধিক পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমধ্যসাগরে 250 বাংলাদেশি অভিবাসীকে উদ্ধারের মাত্র 2 দিন পর আবার 178 অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। তাদের নৌকা থেকে 2 জন অভিবাসীর মৃতদেহ পেয়েছেন তারা। রোববারে লিবিয়া থেকে ইউরোপ যাবার পথে অভিবাসীদের বহনকারী নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় তারা সমুদ্রে ভাসছিল। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, নৌকাটিতে বাংলাদেশি সহ মিশর, এরিত্রিয়া, আইভরি কোস্ট, নাইজেরিয়া, সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিক ছিল। তবে কোন দেশের কতজন নাগরিক উদ্ধার হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার অবৈধ পথে ইউরোপ যাওয়ার জন্য ভূমধ্যসাগর থেকে 264 জন বাংলাদেশি ও 3 জন মিশরের নাগরিক সহ মোট 267 জনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের
তিউনিসিয়ার জারবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্পেনে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে স্পেন সরকার। তবে সামাজিক দূরত্ব বজায় এবং গণপরিবহন ও সুপারমার্কেটে এখনও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল শহীদের তথ্য ও চিত্রে নাহিজিহানের ডেস্ক রিপোর্ট। স্পেনে করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিকর পর্যায়ে থাকায় মাস্ক পরিধানের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তাই দেশটির জনসাধারণের মাঝে বিরাজ করছে আনন্দ উৎসব। দীর্ঘ 1 বছরের বেশি সময় পর শনিবার থেকে মাস্ক ছাড়া চলাচলের অনুমতি পাওয়া যেন করোনা পরিস্থিতি উতরে স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত। স্বস্তিদায়ক এবং আমাদের জন্য এক অন্যরকম স্বাধীনতা। মাস্ক ছাড়া আমরা ঘুরছি, আমাদের অনেক ভালো লাগছে। আর স্পেনে বর্তমানে এই স্বাভাবিক পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, আর এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় তেমন পাবলিক প্লেসগুলোতে মাস্ক পরিধানের বিধান রেখেছে দেশটির সরকার। বিশেষ করে গণপরিবহন, সুপারমার্কেটে এখনও মাস্ক পরিধান বাধ্যতামূলক রাখা হয়েছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ 25 জুনের তথ্য অনুযায়ী করোনার টিকার 2টি ডোজ নিয়েছেন 33.5% মানুষ, আর প্রথম ডোজ নিয়েছেন 51.3% মানুষ। আগামী আগস্ট মাসের মধ্যেই দেশটির 70% মানুষ টিকার আওতায় আসবে বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নাহিদ জিহান, নিউজ 24। বাওবাবলের নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার 3 ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়ালা এবং দানুশকা গুনাথিলানাকাকে। 3 জনকেই বহিষ্কার করে ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেছেন, বায়োবাবল ভাঙায় শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাহী কমিটি কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়ালা ও দানুশকা গুনাথিলাকাকে বহিষ্কার করা হয়েছে। তাদের তাৎক্ষণিকভাবে দেশে ফেরানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এক ভিডিওতে দলের বায়োবাবল ভেঙে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে মেন্ডিস ও ডিকওয়ালাকে। তবে ওই ভিডিওগুলোতে গুনাথিলাকে দেখা যায়নি, কিন্তু তিনি তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে। এই ভিডিও প্রকাশের পরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। নারী ফুটবল লিগের জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে 6-0 গোলের বড় ব্যবধানে জিতেছে সাবিনার দল। সোমবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা কিংস। 6 মিনিটে সাবিনার গোলে লিড নেয় কিংসরা। এরপর 18-21 মিনিটে 2টি গোল করেন কৃষ্ণা। এরপর 49 মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন স্বপ্না। 89 মিনিটে সুলতানার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 5-0। শেষ ম্যাচে অতিরিক্ত সময়ে নিজের জোড়া পূরণ করেন স্বপ্না। শেষে 6-0 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয়ে একটি ওয়াক ওভার সহ 10 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবু আহমেদ ফয়সালের দল। দর্শক, এই ছিল সকালের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।